জনাব আশরাফ আহমেদ, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর গঠিত নতুন সরকারের জন্য অর্থনীতির ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা কি হওয়া উচিত? ধন্যবাদ। আমাকে যদি জিজ্ঞেস করেন যে ইমার্জেন্সি রুমে যদি অর্থনীতি যদি ঢুকেছে বলি, তাহলে আমাদেরকে প্রথম যেই দুটো সার্জারি করতে হবে, এক নম্বর হচ্ছে এনার্জি সেক্টর, দুই নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর বা ব্যাংকিং সেক্টর। এনার্জি সেক্টরে আমি ছোট্ট একটা উদাহরণ দিই। দেখুন, অন অ্যান এভারেজ বাংলাদেশে আমরা বলি যে এনার্জিতে আমরা 30,000 কোটি টাকার মতো ভর্তুকি দিই, কিন্তু যেটা আমরা বলি না সেটা হচ্ছে যে এনার্জি সেক্টরে গ্যাস, তেল এবং ইলেকট্রিসিটি থেকে সরকারের মোট আয় প্রায় 1 লক্ষ কোটি টাকার কাছাকাছি। নেট দেখা যাবে যে ভর্তুকি তো আসলে দেই না আমরা যারা এনার্জি ইউজার তারা আমরা মোটামুটি 70,000 কোটি টাকা, উইচ ইজ রাফলি আপনার 10-15% অফ সরকারের রাজস্ব আয় এই এনার্জি সেক্টরের থ্রুতে সরকারকে দেই। সো এইখানে যে র্যাশনালাইজেশনটা দরকার সেটা আমি মনে করি খুব ইমিডিয়েট বেসিসে করা যায়। সেকেন্ড যে জিনিসটা এখানে করতে হবে সেটা হচ্ছে, দেখুন আমরা প্রায় আমাদের যে এখন যে জ্বালানির যে শর্টফলটা আছে, যে পরিমাণ এলএনজি আমরা ইম্পোর্ট করছি, সেটা প্রায় পুরোটাই রিপ্লেস করা যায় আমরা যদি আমাদের যে পাইপলাইনে যেই সোলার প্ল্যান্টগুলো আছে, আমাদের পাইপলাইনে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা আছে, সেটা অপারেশনালাইজ করলে কিন্তু এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আর একই সাথে ব্যাংকিং সেক্টরের কথাতে যদি আসি আমি, যেহেতু আমরা ইমার্জেন্সি মেজার্স নিয়ে কথা বলছি, দেখুন আমরা এতদিন ধরে কথা বলছি যে এই যে 5টা ব্যাংক এবং অন্যান্য যে সরকারি ব্যাংকগুলো, এদেরকে উদ্ধার করার জন্যে, এদের ডিপোজিটারদেরকে উদ্ধার করার জন্য কি করা হবে। এবং আপনি যদি বাংলাদেশ ব্যাংকের মেজার্সগুলো দেখেন, সবই কিন্তু টার্গেটেড টুয়ার্ডস ডিপোজিটার প্রোটেকশন। সেটা কতখানি হবে, কি হবে না হবে, সেই ডিবেটে না গিয়েও আমরা যেটা দেখতে পারি স্পষ্ট যে দুটো গ্রুপ এখানে মোটামুটি উপেক্ষিত আছে। এক নম্বর হচ্ছে আপনার যারা এই ব্যাংকের শেয়ার হোল্ডার ছিলেন, সেকেন্ড হচ্ছে যারা এই ব্যাংকের বড়োয়ার ছিলেন। যে দেখুন, আপনি যেই 25টা ব্যাংকে আমরা বলছি যে ক্যাপিটাল শর্টফলে আছে, সেখানে মোটামুটি আমাদের যে টোটাল লোনস অ্যান্ড অ্যাডভান্সেসের 45-50% আটকে আছে। তার মানে হচ্ছে এই ব্যবসায়ীরা কিন্তু তাদের ওয়ার্কিং ক্যাপিটাল চালানোর জন্য যেই নতুন করে চলতি ঋণ দরকার, তাদের এক্সপানশনের জন্য যেই চলতি ঋণ দরকার, সেটা কিন্তু আর এই ব্যাঙ্কগুলোর কাছ থেকে পাবেন না, কারণ এই ব্যাঙ্কগুলোতে ক্যাপিটাল নেই লেন্ড করার মতো। তার মানে কি, এদেরকে যদি চলতে হয়, এদেরকে যদি অপারেশনাল থাকতে হয়, তাহলে আপনাকে যেই 50% ব্যাংক এখনও ভালো অবস্থায় আছে তাদেরকে ক্যাপিটাল দিতে হবে। আপনি যেই এইলিং ব্যাঙ্কগুলোকে ক্যাপিটাল দিচ্ছেন তাদেরকে না দিয়ে বরঞ্চ ভালো ব্যাঙ্কগুলোকে যদি ক্যাপিটাল রেজ করতে দেন কিংবা তাদেরকে ক্যাপিটাল সাপোর্ট দেন, সেখানে কিন্তু অনেকগুলো রেগুলেটরি চেঞ্জেস খুব ইমিডিয়েটলি করা দরকার। যেমন আমাদের ক্যাপিটালের অনেকগুলো, ব্যাংকিং ক্যাপিটাল ইস্যুয়েন্সের অনেকগুলো রেস্ট্রিকশন আছে, 10%-এর উপরে করা যায় না, আপনার ফরেন ইনভেস্টমেন্ট করা যায় না, বিভিন্ন ধরনের ইকুইটি ক্লাসেস আছে যেগুলো ইউজ করা যায় না, কারণ ব্যাংক শুধুমাত্র কমন ইকুইটি ছাড়া অন্য কোনো কিছু ইস্যু করতে পারে না বাংলাদেশের ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট অনুসারে। সো এই জিনিসগুলো কিন্তু রেগুলেটরি চেঞ্জেস, যেটা আমি মনে করি খুব তাড়াতাড়ি খুব ইজিলি ইমপ্লিমেন্ট করা সম্ভব। এবং আমি আশা করব যে নির্বাচিত সরকার যত দ্রুত সম্ভব অ্যাটলিস্ট এই দুটো জায়গায় হাত দিতে পারবেন। কারণ এটা না হলে এখানে আরেকটা ব্যাপার আছে যে 26-এও কিন্তু আমরা যে মেজারগুলোর কথা বললাম, এগুলো যদি ইমিডিয়েট না হয় 26-এ ইম্প্যাক্ট পড়বে না, ইম্প্যাক্ট আস্তে আস্তে তখনও আমাদের 27 হয়ে যাবে।